সকাল 11টার সময় বাড়ির বউ তিয়াশা এবং তার স্বামী অর্থাৎ বাড়ির ছেলে নির্মল ব্রেকফাস্ট টেবিলে বসে খাওয়া দাওয়া করে। কিন্তু তখনও তিয়াশার শাশুড়ি মা সুজাতা দেবীর ঘুম ভাঙে না, কারণ গতকাল রাত্রিবেলা সে নাইট ক্লাবে পার্টি করে থাকে। আসলে সুনিতা দেবীর বয়স 60 বছর হয়ে গেলেও সে মনে মনে বিশ্বাস করে তার বয়স এখন 25 বছর। তাই সে বাচ্চা মেয়েদের মতো ছোট ছোট জামা কাপড় পরে এবং বাইরে বেরিয়ে বান্ধবীদের সঙ্গে পার্টি করে। তার উপর প্রত্যেক দিন রাত্রিবেলা নাইট ক্লাবে গিয়ে তার পার্টি করার অভ্যাস তো আছেই। তোমার মায়ের নোংরামি কতদিন চলবে বলো তো? বয়সের গাছ পাথর নেই, এখন হাজার হাজার টাকা খরচা করে রাত্রিবেলা পার্টি করতে যাচ্ছে। তোমার মায়ের কি নাইট ক্লাবে যাওয়ার বয়স আছে? নাইট ক্লাব কেমন হয় আমি এখনো চোখে পর্যন্ত দেখতে পেলাম না। আর তোমার মা, ইস, আমার বলতেও লজ্জা করছে। তুমি যদি এই বিষয়ে তোমার মায়ের সাথে কথা না বলো তাহলে আমি কিন্তু ওনাকে এবার অপমান করব বলে দিলাম। তখন তুমি আমাকে আটকাতে পারবে না, কুমড়িমুখী কাতলা মাছের মতো মহিলা। আরে বাবা ঠিক আছে, সারাদিন অফিসে বসের গালাগালি আর বাড়িতে এলে তোমার কথাবার্তা। তোমাকে তো বললাম যে আজকে মা ঘুম থেকে উঠে এলে আমি মায়ের সাথে কথা বলবো, কেননা বাবা চলে যাওয়ার পর মায়ের এরকম অসভ্যতা আমিও মেনে নিতে পারছি না। সুজাতা দেবীর নামে যখন খারাপ খারাপ কথা বলা হয় তখনই সুজাতা দেবী ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বাইরে বেরিয়ে আসে। ও মাই গড, কালকে রাত্রিবেলা নাইট ক্লাবে বেশি পার্টি করে ফেলেছি। এখন আমার লেবু জল দরকার, না হলে আমার হ্যাংওভার কাটবে না। কিরে নির্মল, তুই আমাকে ছাড়া একা ব্রেকফাস্ট করতে শুরু করে দিলি? বৌমা আমাকে পছন্দ করে না ব্রেকফাস্ট করে নিচ্ছে সেটা মানা যায়, কিন্তু তুইও? বাবার রিটায়ারমেন্টের টাকা তুমি এইভাবে ধ্বংস করছো মা? তোমার এখন ঈশ্বরের নাম করার বয়স, আর তা না করে তুমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করে নাইট ক্লাবে পার্টি করতে যাও আর ওই সমস্ত খারাপ খারাপ বান্ধবীদের সাথে মেশো। বাবা থাকলে তোমার এই অবস্থা দেখলে না এমনিতেই হার্ট অ্যাটাক করে মারা যেতেন। ফালতু আমাকে শাসন করতে আসবি না। মাই লাইফ মাই রুল। নিশ্চয়ই তোর বউ তোকে এসব উল্টোপাল্টা কথা শেখায়। আমি এখন স্বাধীন পাখি, তাই আমি আমার বরের রিটায়ারমেন্টের টাকা নিয়ে কি করব সেটা আমাকে বুঝতে দে। দেখলে তো নির্মল, তোমার মায়ের উত্তর ভালো করে শুনে নাও। এই মহিলার সাথে আমি সংসার করতে পারবো না। আমার বাপের বাড়ির লোকেরা দিন রাত তোমার মায়ের নামে নিন্দা করে বেড়ায়। সত্যি মা, আপনার লজ্জা করে না বলুন? ঠিক আছে, আমার বাইরে নাইট ক্লাবে গিয়ে পার্টি করা নিয়ে তোমাদের যখন এতই সমস্যা, তাহলে আমার মাথায় একটা প্ল্যান আছে। আমার বর আমার জন্য তো কোটি কোটি টাকা রেখে গেছে। আমি চাইলেই বাড়িতে একটা পার্সোনাল নাইট ক্লাব বানিয়ে নিতে পারি। এতে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। মানে আপনি এখন বাড়িতেও অসভ্যতামি শুরু করবেন? আমরা ভদ্র পাড়ায় থাকি, আর এই পাড়ায় আপনি যদি বাড়িতে নাইট ক্লাব তৈরি করেন তাহলে পাড়ার লোকেরা আপনাকে নিয়ে যা তা কথা বলবে। এটা হতে পারে না। আমার বাড়িতে কি হতে পারে আর কি হতে পারে না সেটা তুমি ঠিক করে দেবে। আমি আমার বাড়িতে পার্সোনাল নাইট ক্লাব বানাবো, সেখানে আমি আমার বান্ধবীদের নিয়ে হোল নাইট পার্টি করব। এই বলে সুজাতা দেবী ঘরে চলে যায়। কিন্তু তিয়াশা এবং নির্মল দুজনেই খুবই চিন্তায় পড়ে। সেদিনের পর থেকেই সুজাতা দেবী বাড়িতে নাইট ক্লাব বানানোর জন্য বিভিন্ন রকম পরিকল্পনা শুরু করে। কিছুদিনের মধ্যেই সে লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়ির একতলায় একটা বিশাল বড় নাইট ক্লাব বানিয়ে ফেলে। নাইট ক্লাব রক্ষণাবেক্ষণ করার জন্য সে হাজার হাজার টাকা মাহিনা দিয়ে বড় বড় বাউন্সারও রেখে দেয়। আমার ড্রিমি নাইট ক্লাব তৈরি হয়ে গেছে। এবার সবাই আমাকে দেখে হিংসা করবে, কারণ আমি সারা রাত আনন্দ করব। আমার বন্ধু বান্ধবীরা আসবে, খাওয়া দাওয়া হবে, পার্টি হবে, নাচ গানা হবে। উফ, আমি তো ভাবতেই পারছি না, আমার এত আনন্দ হচ্ছে। অন্যদিকে তার বৌমা এসব দেখে রাগে একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ সে তার শাশুড়ি মায়ের এরকম কাণ্ড কারখানা মোটেই পছন্দ করে না। দু একদিনের মধ্যেই সুজাতা দেবী তার বান্ধবীদের ফোন করে নাইট ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ করে। সেদিন রাত্রিবেলা সুজাতা দেবীর বান্ধবীরা সবাই তার পার্সোনাল নাইট ক্লাবে এসে উপস্থিত হয়। অত সুন্দর নাইট ক্লাব দেখে তারা একেবারে অবাক হয়ে যায়। আজকে যেহেতু আমরা প্রথম আমার পার্সোনাল নাইট ক্লাবে পার্টি করছি, তাই আমার তরফ থেকে সবাইকে খাওয়া দাওয়া ড্রিঙ্কস একেবারে ফ্রি। তোরা যা ইচ্ছে তাই করতে পারি। এই ডিজে মিউজিক বাজাও। এই বলে সুজাতা দেবী সবার সঙ্গে নাইট ক্লাবে পার্টি করতে শুরু করে। তারা দামি দামি শ্যাম্পেন, ওয়াইন এবং বিভিন্ন রকম দামি দামি খাবার খায়। ডিজে জোরে জোরে গান বাজালে তারা পাগলের মতো নাচানাচিও করতে শুরু করে। হে, হোল নাইট পার্টি করেঙ্গে, ইটস দ্য টাইম টু ডিস্কো, ইটস দ্য টাইম টু ডিস্কো, ইটস দ্য টাইম টু ডিস্কো।
এভাবে তারা নাইট ক্লাবে উদ্দাম পার্টি করে, কিন্তু এতে তিয়াশা এবং নির্মলের ভীষণ অসুবিধা হয়, কারণ সেই নাইট ক্লাবের একদম পাশেই তাদের বেডরুম থাকে। অতিরিক্ত শব্দে তাদের খাট কাঁপতে শুরু করে। ভয়ের চোটে রাত্রিবেলা তারা দুজনেই খাট থেকে মাটিতে পড়ে যায়। দুজনে মিলে কানে বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করলেও নাইট ক্লাবের শব্দে তাদের ঘুম আসে না। হে ঈশ্বর, কি জ্বালাই পড়লাম কি জানি। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে সংসারের সব কাজও করতে হবে, আর তোমার মা বাড়ির তলায় নাইট ক্লাব বানিয়ে নাচানাচি করছে, আমাদের ঘুমটাও নষ্ট করছে। তুমি তোমার মাকে গিয়ে এখনই বারণ করো, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম নির্মল। কালকে আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিন্তু মা যা শুরু করেছে আমার মনে হয় না আমি কালকে অফিসে যেতে পারবো বলে। তোমার কি মনে হয় আমি মাকে বারণ করিনি? ঘরে আসার আগে আমি মায়ের পার্সোনাল নাইট ক্লাবে গিয়েছিলাম, কিন্তু নাইট ক্লাবের বাইরে ওই মুস্কো বাউন্সারগুলো দাঁড়িয়ে আছে, ওরা আমাকে ঢুকতেও দিল না। কিন্তু এর একটা শেষ তো দেখতেই হবে, বলো। এভাবেই সারা রাত দুজনেই কিছুতেই ঘুমাতে পারে না। অন্যদিকে সুজাতা দেবী ডিস্কো লাইটে নাচানাচি করতে ব্যস্ত থাকে। এভাবেই প্রায় বেশ কিছুদিন কেটে যায়। সুজাতা দেবীর নাইট ক্লাব পাড়ায় একেবারে রমরমিয়ে ব্যবসা করে। পাড়ার লোকেরা বারবার কমপ্লেন করলেও সে কিছুতেই তার পার্সোনাল নাইট ক্লাব বন্ধ করতে চায় না। এমনই একদিন সুজাতা দেবী যখন ছোট ছোট জামা কাপড় পরে নাইট ক্লাবে প্রবেশ করবে, তখনই তার সঙ্গে রত্না দেবী দেখা করতে আসে। তুই কি নোংরামি শুরু করেছিস বলতো সুজাতা? এরকম রাত বিরাতে গান বাজিয়ে নাচানাচি করছিস? তোর জন্য তো পাড়া একেবারে নোংরা হয়ে যাচ্ছে রে। হ্যাঁ সেটাই, কিন্তু তুই যখন তোর বরের ফুটো হাফ প্যান্ট নিয়ে তোর বৌমার সঙ্গে ঝামেলা করিস, তখন তোর বৌমা তোর বরের ফুটো হাফ প্যান্ট কেন কাচবে বলতো? তুই এমন চিৎকার করে ঝগড়া করিস যে ওই ফুটো হাফ প্যান্টের গল্প আমরা সবাই জেনে গেছি। তার বেলা পাড়া নোংরা হয় না, আর আমি আমার পার্সোনাল নাইট ক্লাব চালালেই পাড়া নোংরা হয়ে যাচ্ছে। আমার পরিবারের নামে একদম ফালতু কথা বলবি না সুজাতা। তুই কি করে তোর পার্সোনাল নাইট ক্লাব চালাস আমি দেখব, কারণ আমি তোর নামে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করব। শুধু আমি অভিযোগ করব না, পাড়ার সব মহিলারাই তোর নামে অভিযোগ করবে। পুলিশ এসে যখন তোর নাইট ক্লাবে তালা লাগিয়ে দেবে তখন তুই বুঝতে পারবি। হ্যাঁ, তোর যা করার করে নে, আমি কাউকে ভয় পাই না, কিন্তু আমি আমার নাইট ক্লাব বন্ধ করব না। তোদের জীবনে কোনো আনন্দ নেই বলে কি আমার জীবনেও কোনো আনন্দ থাকবে না? আমি ভালো করেই জানি তোরা সবাই মিলে উঠে পড়ে আমার নাইট ক্লাবকে বদনাম করার চেষ্টা করছিস, কারণ তোদের স্বামীরা তো আমার নাইট ক্লাবে এসে পার্টি করতে চায়। সুজাতা দেবী এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে রত্না দেবী ভীষণই রেগে যায়। তাই রত্না দেবী পুলিশের কাছে অভিযোগ করতে যাবে বলে তৈরি হয়। ঠিক তখনই তিয়াশা তার কাছে আসে। সে রত্না দেবীকে আরো বেশি উস্কিয়ে দেয়। আমি কি বলবো কাকিমা বলুন? আপনি তো বুঝতেই পারছেন আমার শাশুড়ি মা কারোর কথা শোনে না, কিন্তু আমি যদি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করি তাহলে শাশুড়ি মা আমার সাথে ঝগড়া করবে। তাই আমি বলছি কি আপনারা সবাই মিলে গিয়ে অভিযোগ করে দিন, কারণ আমিও ওনার পার্সোনাল নাইট ক্লাবের অত্যাচারে আর থাকতে পারছি না। প্রত্যেকদিন মদের গন্ধ, উল্টোপাল্টা খারাপ খারাপ গানে নাচানাচি, উফ, আর সহ্য হচ্ছে না, বিশ্বাস করুন। তিয়াশা এভাবে রত্না দেবীকে উস্কানি দিলে রত্না দেবী পাড়ার অন্যান্য মহিলাদেরকে নিয়ে থানায় চলে যায়। তারা থানায় গিয়ে সুজাতা দেবীর নাইট ক্লাব নিয়ে অভিযোগ করে আসে। সেদিন যখন রাত্রিবেলা সুজাতা দেবী তার পার্সোনাল নাইট ক্লাবে পার্টি করে, তখন পুলিশ ভ্যান সেখানে আসে, যা দেখে পাড়ার সমস্ত মহিলা এবং তিয়াশা খুবই খুশি হয়। কিন্তু ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পরও পুলিশগুলো কিছুতেই নাইট ক্লাব থেকে বাইরে বেরোয় না। এমন সময় তিয়াশা যখন একতলায় নেমে লুকিয়ে লুকিয়ে নাইট ক্লাবে প্রবেশ করে, তখন এ কি, পুলিশরাও শাশুড়ি মায়ের নাইট ক্লাবে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। এরা পুলিশ নাকি অন্য কিছু? হায় রে, আমি খাল কেটে কুমির নিয়ে এসেছি। এখন তো মনে হচ্ছে শাশুড়ি মা পুলিশদের সঙ্গে সেটিং করে নিয়েছে। আসলে পুলিশরা নাইট ক্লাবে প্রবেশ করা মাত্রই তারা যখন সুজাতা দেবীকে প্রশ্ন করতে শুরু করে, তখন, স্যার, আমি আমার পার্সোনাল নাইট ক্লাব চালানোর জন্য পারমিশন করিয়েছি। এই দেখুন, পারমিশন করাতে আমার 5 লক্ষ টাকা খরচা হয়েছে। সুতরাং কে আমার ব্যাপারে অভিযোগ করেছে তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার নাইট ক্লাব বন্ধ হবে না। পারমিশন করিয়ে নিলেও এত শব্দে আশেপাশের লোকেদের প্রবলেম হতে পারে। আমার নাইট ক্লাবে সব রকম পারমিশন করানো আছে। আর আপনারা সারাদিন এত ডিউটি করেন, চোর ধরেন, ডাকাত ধরেন, আপনাদের রিল্যাক্স করতে ইচ্ছা করে না, তাই না? আপনাদের যখন ইচ্ছা হবে আপনারা আমার পার্সোনাল নাইট ক্লাবে এসে নাচানাচি করবেন।
খাওয়া দাওয়া করবেন, আমি কোনো বিল নেব না। এভাবে সেই পার্সোনাল নাইট ক্লাব চালানোর জন্য সুজাতা দেবীর কোনো অসুবিধা হয় না। পরের দিন যখন সুজাতা দেবী তার বৌমাকে সব ঘটনা জানায়, তখন তিয়াশার মাথায় হাত পড়ে যায়, কারণ সে কোনোভাবেই তার শাশুড়ি মায়ের পার্সোনাল নাইট ক্লাব বন্ধ করাতে পারে না। অন্যদিকে তার শাশুড়ি মায়ের অত্যাচারে পাড়ার প্রত্যেকটা লোকের ঘুম উড়ে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। প্রত্যেক মাসে নাইট ক্লাবের তরফ থেকে লক্ষ লক্ষ টাকার বিল আসে। সেই সমস্ত টাকা সুজাতা দেবী মিটিয়ে দেয়। এতে করে তাদের পরিবারের অনেক অনেক টাকাও অপচয় হয়। একদিন সুজাতা দেবী যখন তার পার্সোনাল নাইট ক্লাবে পার্টি করে, তখন হঠাৎ করে ক্লাবের গান বন্ধ হয়ে যায়, কারণ সেদিন পুলিশ বাহিনী সার্চ ওয়ারেন্ট নিয়ে আসে। কিছু মনে করবেন না ম্যাডাম, আজকে আপনার নাইট ক্লাবে আমাদেরকে সার্চ করতে হবে, কেননা উপর মহল থেকে অর্ডার আছে। আপনার নাইট ক্লাবের পারমিশন থাকা সত্ত্বেও আমাদের কাছে কমপ্লেন এসেছে যে আপনি আপনার পার্সোনাল নাইট ক্লাবে ড্রাগের ব্যবস্থা করেছেন। একদম ভুল কথা অফিসার, আমি ওসবের ব্যবসা কেন করতে যাব? আমার নাইট ক্লাবে কোনো রকম কোনো ড্রাগের বন্দোবস্ত নেই। আপনি তো দেখছেন আমার বন্ধু বান্ধবদের সবার বয়স 60 বছরের কাছাকাছি, সুতরাং আমাদের ওসব নেশা নেই। এমন সময় তিয়াশা এবং নির্মল সেই নাইট ক্লাবে আসে। তারাও যখন বিষয়টা জানতে পারে তখন খুবই অবাক হয়। পুলিশ চারিদিকে খোঁজাখুঁজি করার পর সুজাতা দেবীর ব্যাগ থেকে ড্রাগের প্যাকেট বার করে, যা দেখে সুজাতা দেবী নিজে চোখে বিশ্বাস করতে পারে না। তখনই পুলিশ নাইট ক্লাবে তালা দিয়ে দেয়। সেই সাথে পুলিশ সুজাতা দেবীকে হাতে হাতকড়া পরিয়ে পাড়ার লোকের সামনে দিয়ে থানায় নিয়ে চলে যায়। আর এভাবেই তার মান সম্মান একেবারে জলে মিশে যায়। আমি বাড়িতে নাইট ক্লাব বানিয়েছি বলে আমার বান্ধবীরা আমাকে অনেক হিংসা করত। ভাবতো আমার কাছে অনেক কোটি কোটি টাকা আছে। আমি যখন বাথরুমে গিয়েছিলাম তখন মনে হয় ওরা ইচ্ছা করে আমার ব্যাগে ড্রাগের প্যাকেট রেখে দিয়েছে। আর আমি এতটাই গাধা যে অত বড় নাইট ক্লাব বানিয়েছি, কিন্তু তার মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরা লাগাইনি। এবার আমি কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করব? আমার পক্ষে তো নিজেকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। প্রায় বেশ কয়েক মাস পর সুজাতা দেবী জেল খেটে বাইরে বেরিয়ে আসে। বাড়িতে ফেরার পর সে নিজের ছেলে এবং বৌমার কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তারা অত বদনামের পর কিছুতেই সুজাতা দেবীর সঙ্গে সংসার করতে চায় না। তাই তারা নিজেদের মতো ফ্ল্যাট কিনে সেখান থেকে চলে যায়। এদিকে সুজাতা দেবীর মাথা থেকে পার্টি করার ভূত একেবারে নেমে যায়। সে টাকা খরচা করে আয়া রাখে, আর বাকি জীবনটা সে আয়া দিদির সঙ্গেই কাটিয়ে দেয়। বিপ্লব তার বাবা রামচরণ বাবু এবং মা রমলা দেবীর সঙ্গে নৈপুকুর নামক এক গ্রামে বাস করত। রামচরণ বাবু তাদের গ্রামের মধ্যে গণ্যমান্য ধনী ব্যক্তিদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিলেন। তিনি সবসময় নিজেকে বাকিদের থেকে উচ্চ দেখানোর চেষ্টা করতেন। তিনি কখনোই কারোর কাছে মাথা নত করতে প্রস্তুত ছিলেন না। একদিন, কি গো জানো, আমাদের পাশের বাড়ির বিপিন বাবু, তার ছেলের বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে জানো? মেয়েটা একটা উকিল। সারা পাড়ায় ওরা মিষ্টি বিলাচ্ছে। উকিল বৌমাকে নিয়ে গর্বে বুক ফুলিয়ে ন্যাকামি শুরু করেছে। আমার তো দেখেই গা জ্বলছে। আহা গিন্নি, গা জ্বলার কি আছে? আমার ছেলে কোনো অংশে কম নয়। আমি আমার ছেলের বিয়ে ডাক্তার মেয়ের সঙ্গেই দেব। দেখবে তুমি, এমন মেয়েকে বৌমা করে আনবো, সেদিন আমাদের গর্বে শুধু বুক নয়, গা, হাত, পা, মাথা সবই ফুলে যাবে। ডাক্তার মেয়ে তুমি আবার কোথায় পাবে? তোমার বড় বড় ডায়ালগ ছাড়া বন্ধ করো তো, এমনিতেই মাথা গরম আছে। তারা কথা বলছিল সেই সময় বিপ্লব একটি লাল বেনারসি পরিহিতা সুন্দর দেখতে একটি মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে। তার বাবা মা তাদের দুজনকে দেখে হতবাক হয়ে যায়। বাবা, মা, আমি মোনাকে বিয়ে করেছি। ওর বাড়ি থেকে আজকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল বলে আমি হিরোর মতো গিয়ে একে ভাগিয়ে নিয়ে চলে এসেছি। বাবা, আমি তোমার ছেলে, আর আমি কোনো কাজে ভয় পাই না, তুমি তো জানোই। চুপ বেয়াদব, চুপ একদম। বাপের মতোই হয়েছিস দেখছি। মানে না, একদম মায়ের মতোই হয়েছিস। 10 মিনিট আগে আমি আর তোর মা যে স্বপ্নটা দেখলাম সেটা তো তুই ভেঙেই দিলি। আমাদের ইচ্ছা ছিল ডাক্তার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেওয়ার। এই মেয়ে, তুমি কি করো? কত দূর পড়েছো তুমি? বাবা, এ অনেক ক্লাস পর্যন্ত পড়েছে। ক্লাস 12 পর্যন্ত পড়তে সবার 12 বছর লাগে, তো এর 18 বছর লেগেছে। তাই ও বাকিদের থেকে অনেক বেশি জ্ঞানী। মানেটা কি এসবের? আমার মাথায় কিন্তু আগুন জ্বলে যাচ্ছে।
যত দূর পড়েছো পড়েছো, আমার বাড়ির বৌমা হয়ে এসেছো যখন, তখন তোমাকে ডাক্তারি পড়তে হবে, ডাক্তার হতে হবে তোমাকে। কারণ আমি লোকের কাছে ঝুঁকে থাকতে পারবো না। সবার বাড়ির বৌমা উকিল, ইঞ্জিনিয়ার, টিচার, আর আমার বাড়ির বউ একজন সাধারণ উচ্চ মাধ্যমিক পাস করা, এটা আমি মেনে নিতেই পারবো না। কি আবার পড়াশোনা করতে হবে আমাকে? মাধ্যমিক পাশ করতে আমার 2 বছর লেগেছে, আর উচ্চ মাধ্যমিক পাশ করতে 4 বছর লেগেছে। এবার ডাক্তারি পাশ করতে করতে তো আমি বুড়ি হয়ে যাব। আমার পড়াশোনা করতে একটুও ভালো লাগে না। দেখো, যা হবার হয়ে গেছে। বাবা যখন বলছে তোমাকে ডাক্তারি পড়তেই হবে। আসলে মোনা ছিল একটি মাথা মোটা মেয়ে। কোনো কিছুই তার মাথায় সহজে ঢুকতো না। তার স্মৃতিশক্তি অনেক কম থাকায় সে কোনো জিনিস সহজে মনে রাখতেও পারত না। রামচরণ বাবুর পাড়ার মধ্যে মান সম্মান ও আধিপত্য যাতে নষ্ট হয়ে না যায়, তাই সে মোনাকে কিছুদিনের মধ্যেই একটি মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে আসে। বিপ্লব, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমার বাড়ি থেকে কলেজে ভর্তি করবে বলেছিল বলেই আমি ভয়ে তোমার সঙ্গে পালিয়ে এসেছি। আর আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যে বাবা মা আমার বিয়ে দিয়ে দিচ্ছে। বেশ কয়েকদিন কেটে যায়। বিপ্লবের বিয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। কি রামচরণ বাবু, লুকিয়ে লুকিয়ে ছেলের বিয়ে দিয়ে দিলেন তো? মিষ্টি কোথায়? হ্যাঁ, মিষ্টি খাওয়াবো তো, অবশ্যই খাওয়াবো। আপনি উকিল বৌমার জন্য পাড়ায় 15 কেজি মিষ্টি বিলিয়েছেন তো, আমি আমার ডাক্তার বৌমার জন্য 50 কেজি মিষ্টি বেলাবো। হ্যাঁ। কি বলছেন? আপনার বাড়ির বৌমা ডাক্তার? তাহলে ভালোই হলো। পাড়ায় একজন ডাক্তারের খুবই দরকার ছিল, যে আমাদের গ্রামের মানুষের পাশে থাকতে পারবে। তবেই তো আমাদের গ্রামের উন্নতি হবে। ডাক্তার হয়নি এখনো, মানে হয়েই গেছে ধরুন। আমার বৌমা অনেক বেশি ট্যালেন্টেড, ওর মাথায় বুদ্ধি অনেক বেশি প্রখর। ডাক্তারি পড়তে পড়তেও মানুষের অনেক কঠিন কঠিন রোগ সারিয়ে দিয়েছে, এমনকি মৃত মানুষদেরও বাঁচিয়ে তুলতে পারে আমার বৌমা, বুঝেছো? বাহ, খুবই ভালো লাগলো শুনে। বলছি যে আমার বাড়ির বিড়ালটা সকালে মারা গেছে, ওকে বাঁচিয়ে দিতে বলুন না আপনার বৌমাকে। না না, এখন না, এখনো ট্রিটমেন্ট করছে না। আমি আমাদের পাড়ায় একটা নার্সিং হোম খুলবো, বিনা পয়সায় পাড়ার সকলের চিকিৎসা করবে আমার বৌমা। দেখবে চারিদিকে আমার জয় জয়কার হবে শুধু। এখন আমি আসছি, আমার অনেক কাজ আছে। রামচরণ বাবু সবসময় মোনাকে পড়াশোনা করার জন্য চাপ দিতে থাকে, কিন্তু মোনা একটুও পড়াশোনা করতো না। বারে বারে সে মেডিকেল পরীক্ষায় ফেল করছিল। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। পাড়ার লোকে যাতে তার দিকে আঙুল তুলতে না পারে, তাই সে একটা নার্সিং হোম খুলে মোনাকে সেখানে লোকে ট্রিটমেন্ট করার জন্য পাঠিয়ে দেয়। ডাক্তার ম্যাডাম, আমার কোমরে খুব ব্যথা, খুব কষ্ট হচ্ছে আমার। এত ব্যথা যে ইনস্টাগ্রামে রিলস বানাতে পারছি না, আমি টিকটক ভিডিও বানাতে পারছি না, জানেন? ভালো ওষুধ লিখে দিন তো ম্যাডাম। এ তো দেখছি অনেক বড় সমস্যা। আমি জানি টিকটক ভিডিও না বানাতে পারার কষ্ট। বিয়ের পর থেকে ডাক্তারি পড়ে পড়েই মাথার চুলগুলো সব পড়ে যাচ্ছে। আপনি শুয়ে পড়ুন দেখি, 3টে ইনজেকশন দিতে হবে কোমরে। 3টে ইনজেকশন? কি বলছেন ম্যাডাম? এত ইনজেকশন কেন? ব্যথার ওষুধ দিন না। আর কোমরে কি হয়েছে আমার? আপনার কোমরের হাড় ভেঙে গেছে মনে হচ্ছে। 3টে ইনজেকশন দিলে 3 দিনেই আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আর দেখবেন তখন আপনি লক্ষ লক্ষ টিকটক ভিডিও বানাতে পারবেন। শুয়ে পড়ুন এবার। মোনা তাদের প্রতিবেশী কমলা দেবীর কোমরে মোটা মোটা 3টে ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মোনা একে একে সমস্ত রোগীদেরকেই ইনজেকশন দিতে শুরু করে। বাবারে বাবা, একই ডাক্তার সবাইকে শুধু ইনজেকশন ফুটিয়ে দিচ্ছে। আমার কানে ব্যথা বলে কানে ইনজেকশন দিয়ে দিল। বাবারে বাবা, মরে গেলাম গো। এর পরের জন কে আছেন? ভেতরে আসুন। এই সেই ডাক্তার সবাইকে ইনজেকশন দিচ্ছে, আমিও দেখি তো একটু পরীক্ষা করে। মোনার কথা শুনে রাজা নামের একটি যুবক ছেলে মোনার কেবিনে যায়। ম্যাডাম, আমার 5 দিন ধরে হিসু হচ্ছে না, কি করি বলুন তো? ও আচ্ছা, হিসু হচ্ছে না, বুঝলাম। ইনজেকশন দিতে হবে, প্যান্ট খুলে শুয়ে পড়ুন। ওরে বাবা, সবাই তাহলে সত্যিই বলছে? আমার তো এবার সন্দেহ হচ্ছে।
এ কি সত্যিই ডাক্তার নাকি? না বাবা, আগে পালাই, না হলে ইঞ্জেকশন দিয়েই মেরে ফেলবে আমাকে। কি হলো কি? আরে আপনি চলে যাচ্ছেন কেন? শুনে যান, আরে ইনজেকশনটা নিয়ে যান। এভাবেই মোনা একে একে সকলের ভুলভাল চিকিৎসা করতে থাকে। গ্রামের মানুষকে সুস্থ করার বদলে সকলকে সে অসুস্থ করে তোলে। একদিন কমলা দেবী তার শাশুড়ি মাকে মোনার কাছে নিয়ে আসে। ম্যাডাম দেখুন না, আমার শাশুড়ি মায়ের বুকে খুব ব্যথা করছে, যন্ত্রণায় ছটফট করছে, দয়া করে এনাকে একটু দেখুন। বুকে ব্যথা করছে? দাঁড়ান আমি দেখছি, একটু দেখি। এর আবার বুকে কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছে বলে দেব কি? না না, এটা তো অনেক পুরানো রোগ, নতুন কিছু একটা বলতে হবে। এ কি, আপনার শাশুড়ি মায়ের বুকে তো অনেক জল জমে আছে। এ কি বলছেন ম্যাডাম? বুকে জল জমলো কিভাবে? ইনি তো 4 দিন ধরে কিছুই খাচ্ছেন না। ও আচ্ছা, এবার বুঝলাম, পুকুরে স্নান করার জন্য নাক দিয়ে মুখ দিয়ে বুকে জল ঢুকে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি তো আমার মতোই ট্যালেন্টেড দেখছি। চিন্তার কোনো কারণ নেই, আমি 2 দিকে 2টো হার্টে 2টো ইনজেকশন দিয়ে দিচ্ছি। 2 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন। ম্যাডাম, আপনি সবাইকে ইনজেকশন দেন কেন সব সময়? আপনি দয়া করে ভালো করে চিকিৎসা করবেন, আমার শাশুড়ি মায়ের যেন কিছু না হয়ে যায়। আরে বাবা, কিছু হবে না, কই দেখি, শুয়ে পড়ুন তো আপনি। মোনা অসুস্থ মহিলাটির বুকে 2টো ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে সে মারা যায়। এ কি করলেন আপনি? আমার শাশুড়ি মাকে মেরে দিলেন? হায় রে হায়, এ কি হয়ে গেল? আমি ছাড়বো না আপনাকে, আমি আপনার নামে কেস করব, আমি আপনাকে পুলিশে দেব। এভাবেই মোনার ভুলভাল চিকিৎসার জন্য কিছু কিছু মানুষ প্রাণেও মারা যায়। গ্রামবাসী আস্তে আস্তে মোনার উপর সন্দেহ করতে শুরু করে। বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ মোনার নার্সিং হোমে কয়েকটা পুলিশ আসে। আপনি সবার ভুলভাল ট্রিটমেন্ট করছেন শুনলাম, আপনার নামে অনেকেই কমপ্লেন করেছে। আপনার ডাক্তারি সার্টিফিকেটটা দেখান তো। ডাক্তারি সার্টিফিকেট? সেটা তো আমি এখনো পাইনি, কারণ আমি যে এখনো পাস করতে পারিনি। কি যেন বলে, এমবিএসবি পাস করতে পারিনি এখনো। ওটা এমবিএসবি নয়, এমবিবিএস। তাহলে নকল ডাক্তার। চলুন থানায়, চলুন এবার। স্যার, আমি কিছু করিনি স্যার, আমার শ্বশুর মশাই জোর করে সবকিছু করিয়েছে। আমি বলেছিলাম যে আমি কারো চিকিৎসা করতে পারবো না। আমাকে বলেছিল আমি যদি চিকিৎসা না করি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ওনার যাতে মান সম্মান নষ্ট না হয় তাই এসব করেছেন উনি। স্যার সাইডে আসুন না, কিছু কথা ছিল। এভাবে সবার সামনে বুঝতেই পারছেন মান সম্মানের ব্যাপার, টাকা পয়সা নিয়ে কোনো চাপ নেই আপনার। চুপ করুন, একদম বেশি বকবেন না, চলুন থানায়। পুলিশ সবকিছু জানার পর রামচরণ বাবুকে গ্রেপ্তার করে। রামচরণ বাবুর মাথা লজ্জায় নিচু হয়ে যায়। এতদিন ধরে নিজের মান সম্মান আধিপত্যের জন্য তিনি যা যা করেছিলেন সবকিছু এক নিমেষেই শেষ হয়ে যায়। যেতে যেতে তিনি সকল গ্রামবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। 2 বছর জেলে থাকার পর তিনি একেবারে পরিবর্তিত হয়ে যান। এত কিছুর পর মোনা তার শ্বশুর মশাইয়ের জন্য ভালো করে পড়াশোনা করতে শুরু করে। সে মেডিকেল পাশ করে সত্যি সত্যি একটা অনেক ভালো ডাক্তারে পরিণত হয়। রামচরণ বাবু অনেক খুশি হয়। মোনা তার শ্বশুর মশাইয়ের গর্বের কারণ হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করে।